আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতা বিরোধী ও সরকারের সৃষ্ট এমন দুটি দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় এসব কথা বলেন তারা। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভা। সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন বলেন, পিআর নিয়ে ধূম্রজালের সৃষ্টি করছে দুটি দল। একটি রাজনৈতিক দল যাদের একটি বর্তমান সরকারের সৃষ্ট, অপরটি যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, তারা এই পিআর তথ্য নিয়ে আবির্ভূত হয়েছে। আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শর্ত দিয়ে বাধাগ্রস্ত করলে গণতন্ত্র উত্তরণের পথ সংকটে পড়বে। সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে কখনোই ফ্যাসিবাদ ঠেকানো যায় না। রাষ্ট্র এবং রাজনীতিতে যদি ফ্যাসিবাদ ঠেকাতে হয়, তাহলে অবশ্যই জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার কোনোই বিকল্প নেই। গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব ফ্যাসিস্টের পুনর্বাসন সহজ করবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারেক রহমান। এখন ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির নিজেদের মধ্যে নিত্য নতুন ইস্যু নিয়ে অহেতুক বিতর্কে লিপ্ত হওয়া শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননার শামিল বলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজনে বিচারের দাবি জানায় আওয়ামী লীগ আমলে গুম, খুন, নির্যাতনের শিকার হওয়া পরিবারগুলো। তারা দল করত, এটা কি তাদের দোষ ছিল? রাকিব হাসান, আরটিভি, ঢাকা। দেশের মানুষের সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। থাইল্যান্ডে চিকিৎসা শেষে বিমানবন্দরে তিনি এসব কথা বলেন। পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি বলেও জানান বিএনপি মহাসচিব। ইভিএম আজকে কতদিন চেষ্টা করে ইভিএম বাদ দিতে হয়েছে, আর পিআর পদ্ধতি তো আমরা ইউজ না কোনোদিন, এটা প্রশ্নই উঠতে পারে না। দ্যাটস নট অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, মানে ডাইরেক্ট যে গণতন্ত্রের যে অধিকার আমার, সেই অধিকারটা তো সেখানে বিঘ্নিত হয়। সংকট আছে রাজনৈতিক এবং অর্থনৈতিক, সেই সংকট থেকে উদ্ধার করার একমাত্র পথ হচ্ছে নির্বাচন, এবং সেটা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন। দেশে লুটপাট, চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই দাবি করে কাঙ্ক্ষিত বিচার ও সংস্কার ছাড়া আগের পদ্ধতিতে নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি হুঁশিয়ারি দেন। চরমনাই পীর বলেন, সংস্কার ও দৃশ্যমান বিচার না হওয়ার পরও জাতীয় নির্বাচন ঘোষণা জনমনের সন্দেহ তৈরি করেছে। বিভিন্ন জরিপে বেশিরভাগ মানুষ পিআর পদ্ধতির পক্ষে থাকার পরও দায়িত্বশীলরা কেন সেটি আমলে নিচ্ছে না প্রশ্ন করেন মুফতি রেজাউল করিম। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। আমরা কিন্তু রাজপথে আসি যতক্ষণ পর্যন্ত আমাদের এই দেশ সুন্দর না হবে, আমাদের কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন না হবে, যতক্ষণ পর্যন্ত বিচার খুনিদের দৃশ্যমান না হবে, ততক্ষণ পর্যন্ত পূর্বের নিয়মে এই নির্বাচন বাংলার জমিনের ভিতরে হতে পারে না, হতে দেওয়া হবে না। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুসারে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, সংস্কার কমিশনগুলো যে সুপারিশ করেছে সেগুলো আগামী 2 মাসের মধ্যে আইনে পরিণত করা হবে। সচিবালয়ের সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিলাল হোসেনের রিপোর্ট। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রধান উপদেষ্টার ঘোষণার পরও বিভিন্ন রাজনৈতিক দল নানা বক্তব্য দিচ্ছে। এমন প্রেক্ষাপটে নির্বাচন নিয়ে এবার কথা বললেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ, উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র
বিন্দুমাত্র চিন্তা নাই। জুলাই আন্দোলনে স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে গুণগত মান নিয়ে হতাশা জানান উপদেষ্টা। যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো এখনো ঠিক ওই রকম ভাবেই কথাবার্তা হচ্ছে, কথাবার্তা খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কি বললো না বললো এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন। দুদক আইন ও নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ আগামী 2 মাসের মধ্যে আইনে পরিণত করার কথাও জানান আসিফ নজরুল। সংস্কার কমিশন ছিল, এই কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছিল এই প্রস্তাবগুলোর আলোকে আমরা খুব দ্রুত এই দুর্নীতি কমিশনের প্রস্তাব খুব দ্রুত আইনগত পরিবর্তনগুলো করব। বিলাল হোসেন, অটিভি, ঢাকা। দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে এবং এই প্রক্রিয়ায় সেনাবাহিনী পেশাদারিত্ব বজায় রেখে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, সেনাবাহিনীর সদস্যদের জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং কোনো প্রতিশোধমূলক কাজ করা যাবে না। রাজনৈতিক সংশ্লিষ্টতা ও নৈতিক স্থলনের অভিযোগ তদন্তাধীন প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। মিডিয়া ট্রায়ালও নয়, প্রমাণের ভিত্তিতে বিচার হবে। সেনাপ্রধান আরও বলেন, সেনাবাহিনীর মর্যাদা ও শৃঙ্খলা রক্ষা করতে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশের সঠিক উপায়ে গণতন্ত্র উত্তরণের সহযোগী হতে চায় ইউরোপীয় ইউনিয়ন। দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনকে প্রায় 57 কোটি টাকার সমান 4 মিলিয়ন ইউরো সহযোগিতা দেবে ইউরোপীয় ইউনিয়ন। আগামী মাসে নির্বাচনের পরিবেশ দেখতে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ দল আসবে বলেও জানান তিনি। এর আগে ইউরোপীয় ইউনিয়নের 6 সদস্যের প্রতিনিধি দল সিইসির সঙ্গে 1.5 ঘণ্টা বৈঠক করে। So I think there are European Union, we are determined to empower. নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে বাংলাদেশ ইইউর জন্য অগ্রাধিকার। গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ সবসময় গণতন্ত্রের সঙ্গে আছে। ইইউ বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়। এজন্য নির্বাচন বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, সক্ষমতা বাড়াতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন। জুলাই সনদ সংবিধানের ওপরে রাখা হলে ভবিষ্যতের জন্য খারাপ নজির হবে বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই সনদের কিছু দফা নিয়ে তার দলের আপত্তি রয়েছে। এদিকে ফেব্রুয়ারিতে ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুদ্র রফিকের রিপোর্ট। সমসাময়িক বিষয় নিয়ে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তুলে ধরেন সরকার থেকে পাঠানো জুলাই সনদের খসড়ায় তার দলের পর্যালোচনা। এর বৈধতা, প্রয়োজনীয়তা এবং জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। এই এখতিয়ার কি আমাদের সংবিধান কাউকে দিয়েছে? আমাদের তো সংবিধান আছে, সেই সংবিধানের উপর ভিত্তি করেই এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন যদি বলা হয় যে এই সমস্ত দলিলের সবকিছুই সংবিধানের উপরে প্রাধান্য পাবে, একটা খারাপ নজির সৃষ্টি হবে। ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলে জানান তিনি। নির্বাচন আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে ইনশাআল্লাহ। নির্বাচন নিয়ে আমাদের কোনো সংশয় নেই। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের স্মরণ সভায় যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দলীয় নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান জানান। আমাদের কারো যে কোনো পর্যায়ের যে কোনো নেতা বা কর্মীর আচরণে যদি জনগণ অসন্তুষ্ট হয়, জনগণ ভীত হয়, সন্ত্রস্ত হয়, তাহলে ক্ষতিগ্রস্ত তো দল হবে, আর না হলে অনভিপ্রেত সিচুয়েশন হতে পারে। এর আগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি বলেন, জাতি এখন নির্বাচনী রোডম্যাপের অপেক্ষায়। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে যে ভোট কেন্দ্রগুলো করা হয়েছে, সেই ভোট কেন্দ্রগুলি বাতিল করে নতুনভাবে ঘোষণা করবেন। নির্বিঘ্নে নিরাপত্তার সাথে ভোট কেন্দ্রে যাবে, সেই ব্যবস্থা, সেই পরিবেশ নির্বাচন কমিশনকে তৈরি করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশ গণতন্ত্রে ফিরবে বলে প্রত্যাশা রিজভীর। ভোটারদের মধ্যে আস্থা আসবে। রুদ্র রফিক, RTV, ঢাকা।
আলটিমেটাম দিয়ে সচিবালয়ের সামনের সড়ক ছেড়েছে জুলাই হত্যাকাণ্ড বিচারের দাবিতে আন্দোলনে নামা শহীদ পরিবারের সদস্য ও আহতরা। এর আগে দুপুর 12:30টায় রাজধানীর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। পরে বিকেল 3:15টার দিকে তারা আলটিমেটাম দিয়ে সড়ক ছেড়ে দেন। এ সময় আন্দোলনকারীরা বলেন, জুলাই হত্যাকাণ্ডের মামলায় আসামিরা কিভাবে জামিন পাচ্ছে সেই ব্যাখ্যা আগামী রোববারের মধ্যে আইন উপদেষ্টাকে প্রধান উপদেষ্টার কাছে দিতে হবে। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসার তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুর্ঘটনা পরবর্তী চিকিৎসা কাজে অংশ নেয়া ব্রিটিশ মেডিকেল দলের সাক্ষাৎ দানকালে এই ধন্যবাদ জানান তিনি। এ সময় ব্রিটিশ মেডিকেল দল ভবিষ্যতে এরকম পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশকে তার সক্ষমতা তৈরি করতে সহায়তা করছে বলে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এর আগে মাইলস্টোনের 3 শিক্ষক মানবতা ও সাহসিকতার জন্য জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত 3 শিক্ষকের পরিবারের সদস্যরা। একটি ছাত্র সংগঠনকে বিশেষ সুবিধা দিতেই ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমার সময় একদিন বাড়ানো হয়েছে ছাত্র শিবিরে, এমন অভিযোগকে ভিত্তিহীন বলছে ছাত্রদল। প্রধান রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, কেউ যেন বঞ্চিত না হয় সেজন্যই বাড়ানো হয়েছে সময়। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে ছাত্রদলের আপত্তিও উড়িয়ে দিয়েছেন প্রশাসন। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। যারা সোমবার ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারেনি তাদের অনেকেই শেষ দিন ভিড় করে সংগ্রহ করে নিজের প্রত্যাশিত পদের ফর্ম। অনেকে দিয়েছে জমাও। ইনশাআল্লাহ সুষ্ঠু এবং সহজ হবে, অংশগ্রহণমূলক এবং খুবই প্রতিযোগিতামূলক হবে বলে আমরা আশা করছি। ছাত্র শিবির সোমবার পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ও মনোনয়ন ফর্ম সংগ্রহ করে সময় বাড়ানোর পর জমার জন্য হাতে একদিন সময় থাকলেও দেরি করেনি তারা। জমা শেষে তাদের অভিযোগ, একটি সংগঠনের প্রতি পক্ষপাতমূলক আচরণ করে মনোনয়ন ফর্ম উত্তোলন ও জমার সময় বাড়িয়েছে সংশ্লিষ্টরা। কোনো ধরনের ডিসকাশন ছাড়া সরাসরি একদিন বাড়ায় দেওয়া এবং বাকিরা জমা দেওয়ার পর হঠাৎ করে ঘোষণা দেওয়া, এটি নিঃসন্দেহে বাকিদের পলিসি মেকিং এবং বাকিদের সিদ্ধান্ত গ্রহণের পরে নির্দিষ্ট একটি পক্ষকে সিদ্ধান্ত গ্রহণের সামগ্রিক সুবিধা দেওয়া এবং পলিসি মেকিংয়ে বিশেষ সুবিধা দেওয়ার নামান্তর, এটা খুবই দুঃখজনক। ছাত্রদল এখনও প্যানেল ঘোষণা করেনি। তাদের প্রার্থীদের অনেকেই এখনও মনোনয়ন ফর্ম সংগ্রহ করছে, জমা দেয়নি কেউ। পক্ষপাতিত্বে শিবিরের অভিযোগকে ভিত্তিহীন বলে মনে করে ছাত্রদল। সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে আমি 40,000 সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। সেই সুবাদে আজকে আমি ছাত্রদলের পক্ষ থেকে আমার নমিনেশন পেপার উত্তোলন করেছি। রিটার্নিং কর্মকর্তা জানান, কোনো ব্যক্তি বা সংগঠন নয়, সবাইকে সুযোগ করে দিতেই সময় বাড়ানোর সিদ্ধান্ত। সকল ছাত্রছাত্রীদের অধিকার ডাকসুতে ইলেকশন করা, ফর্ম সংগ্রহ করা, আমরা সেই দিকগুলো বিবেচনা করে আমরা একটা দিন হল সংগ্রহ করার জন্য বাড়িয়েছি। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে ছাত্রদলের আপত্তিও নাকচ করে দেন তিনি। লেভেল প্লেইং ফিল্ড যাতে থাকে সব জায়গায় সমানভাবে, আমরা সেই চেষ্টায় আছি। যেখানে আমরা অভিযোগ শুনতেছি সেখানে আমাদের টিম কাজ করতেছে যাতে দ্রুত এটাকে প্রশমিত করা যায়। প্রতিরোধ পর্ষদ নামে প্যানেল ঘোষণা করেছে বাম জোট। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে তারা জানায়, প্যানেলের 28 সদস্যের মধ্যে 12 জন নারী। ভিপি পদে নেতৃত্ব দেবেন শেখ তাসনিম আফরোজ ইমি আর জিএস মেঘমল্লার বসু। খান আলামিন, RTV, ঢাকা। দ্বিতীয় দিনের মতো উৎসবমুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে 21 আগস্ট দুপুর 2টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়িয়েছে প্রশাসন। এ পর্যন্ত বিভিন্ন পদে 171 প্রার্থী ফর্ম সংগ্রহ করেছেন এবং এর মধ্যে 4 জন প্রার্থী ফর্ম জমা দিয়েছেন। চূড়ান্ত ভোটার তালিকায় 11,919 জন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দীর্ঘ 33 বছর পর আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন। পুরো শিবিরের প্যানেল বলবো না, এটা শিবির সমর্থিত একটা প্যানেল হবে, যেখানে হচ্ছে বিভিন্ন অরাজনৈতিক শিক্ষার্থীরাও আছে, নারী শিক্ষার্থীরা আছে, তো একটা ইনক্লুসিভ প্যানেল বলা যেতে পারে। শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আরো বেশি প্রবেশগম্যতা, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি কাজ করতে চাই।
ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে টানা ৪৪ ঘন্টা পর আমরণ অনশন প্রত্যাহার করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি পূরণের আশ্বাসে অনশন ভাঙে তারা। এর আগে অনশনের কারণে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে দুজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিক্ষার্থীদের অনশন ভাঙাতে একাধিকবার চেষ্টা চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিল শুনানি ফের বুধবার। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বে ৬ বিচারপতির বেঞ্চে মঙ্গলবার এই শুনানি হয়। প্রথমে রাষ্ট্রপক্ষ, পরে তারেক রহমান বাবরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস.এম. শাহজাহান, সঙ্গে ছিলেন শিশির মনির। এ সময় জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার কায়সার কামাল সহ অনেকেই উপস্থিত ছিলেন। এর আগে ৩১ জুলাই হয় দ্বিতীয় দিনের শুনানি। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আইভি রহমান সহ ২৪ জন নিহত হন। আহত হন শেখ হাসিনা সহ কয়েকশো নেতাকর্মী। আসামির প্রতি অবিচার করা হয়েছে, কারণ আমি অপরাধ করেছি, অপরাধের জন্য একটা বিচারই যথেষ্ট। কিন্তু এই দুইটা বিচারের নাম করে একই মামলায় দুইটা বিচার করে দুইটাতে ফাঁসি দেওয়া হয়েছে। মামলাটা যদি আপনারা নথি দেখেন, মামলার তাড়াতাড়ি করা দেখেন, মামলার যে বিষয়বস্তু দেখেন এবং যেভাবে মামলাটা পরিচালিত করেছে, শেখ হাসিনা নিজে আইভি রহমান হত্যার বিচার হোক সেটা চায় নাই। উনি চেয়েছিলেন জনাব তারেক রহমানকে এই মামলায় অভিযুক্ত করার জন্য। দেশের ৭ থেকে ১০% ব্যাংক কর্মকর্তা অর্থনৈতিক সাইবার হ্যাকিংয়ে জড়িত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও তথ্য ও যোগাযোগ উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়ব। বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত আর্থিক প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনারে তিনি বলেন, নির্বাচনের আগে আর্থিক খাত সহ দেশের বিভিন্ন সেক্টরে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় তিনি সাইবার নিরাপত্তা নিয়ে সবাইকে নতুন করে ভেবে দেখার আহ্বান জানান। এ সময় সংশোধিত সাইবার সিকিউরিটি আইন প্রণয়নের মাধ্যমে এই আইনকে আরও শক্তিশালী করা হয়েছে বলে জানান তিনি। আগে কিছু আইনে এরকম গ্লোবাল সাইবার ইন্টেল শেয়ারিং এর উপর বিধিনিষেধ ছিল। নতুন আইনে এই বিধিনিষেধগুলো তুলে দেওয়া হয়েছে। বেশ কিছু ব্যাংকের, সেটা এজেন্ট ব্যাংকিং হোক কিংবা নিয়মিত ব্যাংক হোক, এমনও ক্রেডেনশিয়াল আছে যেটাতে ঢুকে আপনার লেনদেনের পরিমাণ দেখা যায়। তা আমরা দেখেছি 2023 সালে গ্লোবাল ফাইন্যান্সিয়াল সেক্টরে যেই অ্যাটাকটা হয়েছে, সেটার যে সমাধানটা, সেই সমাধানটাও এখনো বাংলাদেশের বহু ব্যাংকে অ্যাপ্লাই করা হয়নি। ৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে নির্মাণ ব্যয়ের ব্যাখ্যা দিয়েছে যুবক ও ক্রীড়া মন্ত্রণালয়। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া সচিব মাহবুবুল আলম বলেন, ৫১ লাখ টাকা ব্যয়ে স্টেডিয়ামের চেয়ে পরিবর্তিত বর্তমান স্টেডিয়ামের পরিসর বৃদ্ধি পেয়েছে এবং আগের তুলনায় এটি কয়েক গুণ উন্নত। অবকাঠামো, ডিজাইন, জমি অধিগ্রহণ ও নির্মাণ পরিকল্পনায় পরিবর্তন আসার কারণেই ৫১ লাখ টাকার পরিবর্তে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প ব্যয় বেড়ে ১৪ কোটি টাকা হয়েছে। পর্যায়ে ৫৩ লাখ টাকা, যেটা আমাদের অতিরিক্ত সচিব বলেছেন, খাস জমি যেখানে ছিল শুধুমাত্র আমরা একটা একতলা বিশিষ্ট একটা প্যাভিলিয়ন তৈরি করে দিয়েছি। সেখানে কিন্তু জমি অধিগ্রহণের বিষয় ছিল না। গ্যালারি থাকতে হবে, বাউন্ডারি থাকতে হবে, ড্রেনেজ সিস্টেম থাকতে হবে, সেখানে গ্রিন মাঠ থাকতে হবে এবং এর সাথে প্যাভিলিয়ন যদি না থাকে তাহলে তারা রক্ষণাবেক্ষণ সব কিছুতে সমস্যা হবে। এই সব কিছু মিলিয়েই এটাকে আমরা আবার নতুন করে রিভাইজ করেছি। এনবিআর সদস্য এ.কে.এম. বদিউল আলম লুৎফুল আজিম সহ ১৭ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ খোঁজ পেয়েছে দুদক। ১.৫ মাসের অনুসন্ধানে তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে সংস্থাটি, যার প্রেক্ষিতে তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়া হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক। এদিকে ঋণের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ২০৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, শিকদার গ্রুপের রনহক শিকদার, রিক হক শিকদার সহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে। ভুয়া অ্যাকাউন্ট খুলে ২.৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ ৭ জনের বিরুদ্ধেও মামলা হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের
প্রাথমিক তথ্য অনুসন্ধানে গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন মর্মে প্রতীয়মান হয় জাতীয় রাজস্ব বোর্ডের 17 জন কর্মকর্তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জানাবো আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। দেশে প্রথমবারের মতন টাইফয়েড প্রতিরোধে টিকা দেবে সরকার। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর আওতায় প্রথমে 1 সেপ্টেম্বরের কথা বলা হলেও পরে 12 অক্টোবর থেকে শুরুর কথা জানানো হয়। এবার প্রায় 5 কোটি শিশুকে এই টিকা দেয়া হবে। 9 মাস বয়সী শিশু থেকে 15 বছর 11 মাস 29 দিন বয়সী কিশোরেরা টিকাদান কর্মসূচির আওতায় থাকবে। এ বিষয়ে ইপিআই কর্তৃপক্ষ জানিয়েছে, সেপ্টেম্বরের প্রথম 10 কর্মদিবস স্কুলের ক্যাম্প করে ও পরবর্তী 8 দিন ইপিআই সেন্টারে শিশুদের টিকা দেওয়া হবে। গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায় আসা এই টিকা 3 থেকে 7 বছর পর্যন্ত সুরক্ষা দেবে বলে জানায় তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় 90 লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়ে এবং প্রায় 1 লাখেরও বেশি মানুষের মৃত্যু ঘটে। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারত সফর করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। 3 বছরের বেশি সময় পর এটি তার প্রথম ভারত সফর। ইতিমধ্যেই ভারতে সার, রেয়ার আর্থ খনিজ ও ম্যাগনেট এবং টানেল বোরিং মেশিনের উপর আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে চীন। লাখাত সীমান্তে সেনা প্রত্যাহারের পর রাজনৈতিক মতভেদ দূর করতে অর্থনৈতিক বিধিনিষেধ শিথিলের বিষয়ে একমত হয় দুই দেশ। এর আগে 2020 সালে লাখাত সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক মারাত্মকভাবে খারাপ হয়। চলতি মাসে পাল্টা সফরে চীন যেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গাজায় 60 দিনের যুদ্ধবিরতির বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। দোহায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি। তবে এ বিষয়ে এখনও তেল আবিবের কোনো প্রতিক্রিয়া আসেনি বলেও জানান তিনি। এর আগে যুদ্ধবিধ্বস্ত গাজায় প্রায় 2 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসন অবসানে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করে হামাস। এ বিষয়ে আলোচনায় বসার জন্য প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। সোমবার সংগঠনটির জ্যেষ্ঠ এক সদস্য তথ্যটি নিশ্চিত করেন। জানাবো খেলার খবর। বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে প্রশিক্ষণ দিতে 1 বছরের চুক্তিতে দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছেন আইসিসির দুর্নীতি দমন সংস্থার সাবেক প্রধান অ্যালেক্স মার্শাল। প্রথম দিনে তিনি তার কর্মপরিকল্পনার একটি প্রেজেন্টেশন ক্রিকেট বোর্ডের সামনে উপস্থাপনা করেছেন, যেখানে বোর্ড পরিচালক ছাড়াও উপস্থিত ছিলেন ওয়ানডে, টি20 ও টেস্ট দলের ক্রিকেটাররা। বিগত বিপিএলে ওঠা দুর্নীতির নানান অভিযোগ তদন্তে গঠিত কমিটিতে সহায়তা করবেন তিনি। এই কমিটির প্রতিবেদন আগামী সপ্তাহে পাওয়া যাবে বলেও জানান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 100% aligned with Sir Alex Marshall that we have to protect this game. আমাদের ছেলেরা মেয়েরা যারা ক্রিকেট খেলে সেই জন্য সেটা আমাদের প্রধান লক্ষ্য। সারা দুনিয়াতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দুর্নীতি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ক্রিকেটারদের দুর্নীতি রোধের শিক্ষা দেয়া, তাদের উদ্ভূত পরিস্থিতি থেকে দূরে রাখার কৌশল সম্পর্কে ধারণা দেব। কেউ তার ব্যত্যয় করলে কঠোর হওয়ার বিকল্প নেই। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।